যথেষ্ট নয়। আবার নারীদের নানা ধরনের মানে বৈষম্যের শিকার হতে হয়, নানা ধরনের নিপীড়নের শিকার হতে হয়। ফলে এই সমস্ত জায়গাও জরুরিভাবে সামনে আনা দরকার এবং এই বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার। অন্যদিকে আমি মনে করি যে প্রেস কাউন্সিলকে আসলে শক্তিশালী করা দরকার, কার্যকর করা দরকার এবং প্রেস কাউন্সিলের জায়গাটা এবং বাংলাদেশের সাংবাদিকদের যে বহুধা বিভক্তি, এইটার থেকেও আসলে একটা সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মানে একটা প্রয়োজনীয়তা এখানে খুব জরুরি। না হলে আসলে তারা এক করতে পারবেন না। এবং বর্তমান পরিস্থিতিতে দুইটা বিষয়ে আমি কথা বলে শেষ করবো, আপনাদের বেশি সময় নিব না। একটা হচ্ছে যে বর্তমান সময়ে এই যে মার্ডার কেস সবাইকে দিয়ে দেওয়া, এটা আমার কাছে মনে হয় খুবই মানে সমস্যাজনক। এবং অতীতে আমরা দেখেছি যে যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে বিচারটাকে এমনভাবে করা হয়েছিল যাতে ফাঁসি অথবা খালাস এই দুইয়ের মাঝামাঝি কিছু না থাকে। এরকম একটা পরিস্থিতিতে এটাও যাচ্ছে কিনা সেটার একটা সন্দেহ তৈরি হয়। ফলে বিচারটাও ঠিকমতো হবে কিনা সেটা নিয়ে একটা সন্দেহ তৈরি হয়। এবং এই সমস্ত ক্ষেত্রে যারা যে ধরনের অপরাধের সাথে যুক্ত তার সমপরিমাণ শাস্তি তাকে যাতে পেতে হয় সেটার আইনি ব্যবস্থা থাকা দরকার। আর আরেকটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের মিডিয়া শুধু না, আরও বিভিন্ন জায়গায় একটা মব সন্ত্রাসের আক্রমণ, মানে মব সন্ত্রাসের আতঙ্কে মানুষ থাকেন। কিছুদিন আগে আমরা দেখলাম যে 2জন বা 3জন সাংবাদিককে চাকুরিচ্যুত করা হলো, কারণ মালিক পক্ষ ওই মব সন্ত্রাসের ভয়ে তাদেরকে চাকুরিচ্যুত করলেন। ফলে বাংলাদেশে আমি বলবো সবশেষে যে আইনের শাসন এবং এই বিষয়ে অঙ্গীকারটা যদি আমাদের দৃঢ় হয় তাহলে বাংলাদেশে এই সাংবাদিকদের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারবো। এবং আপনাদের সকলকে এই সমস্ত বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত আপনারা দেবেন সেটা আশা করে আমার সামনের বাংলাদেশ একটা মুক্ত গণমাধ্যমের হবে সে আশা রেখে আমি কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আমি ভেবেছিলাম যে আসিফ নজরুল উনিও আসবেন, আমার খুব জানার আগ্রহ, কারণ একটা আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে বলা হয়েছিল যে সাংবাদিকদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছে সে বিষয়ে আইন উপদেষ্টা হয়তো জানাতে পারবেন। আমি আইন উপদেষ্টার কাছে বিভিন্নভাবে চেষ্টা করেছি তার কাছে জানতে যে কিসের কারণে কি পদ্ধতিতে বিচার বহির্ভূতভাবে, বিচার না করে, আমি বলবো বিচার বহির্ভূত বললে ভুল হবে, বিচার না করে এখনও সাংবাদিকদেরকে আটকে রাখা হয়েছে এবং তাদেরকে একটার পর একটা কথিত মানে সত্য ঘটনায় কথিতভাবে তাদের ইনভলভমেন্ট দেখিয়ে তাদেরকে ভিতরে রাখা হয়েছে। এই বিষয়টি পরিষ্কার হওয়ার দরকার, কারণ এইটার সঙ্গে ভবিষ্যৎ বাংলাদেশে আপনি কিভাবে সাংবাদিকতা করবেন সেটাও জড়িত। আজকে যদি আপনি কেবলমাত্র আওয়ামী লীগ করার জন্য সাংবাদিকতা অপরাধ হয় এবং সাংবাদিক হয়েছেন দেখে আপনার বিচার হয়, তাহলে ভবিষ্যতে যারা বিএনপি করবে তাদেরও মাথায় রাখতে হবে কোনো সময় যদি বাংলাদেশে ইরানি ইরানি খোমেনির মতো সরকার বাংলাদেশে গঠন হয়, যে কোনো ধরনের সমালোচনার জন্য আপনার গর্দান যেতে পারে, হয়তোবা প্রকাশ্যে এই সার্ক ফোয়ারার এখানে ঝুলাইও রাখতে পারে। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে আগামী 20 বছরের ভবিষ্যৎকে যদি আপনারা মাথায় রাখেন, আইনের যে প্রয়োগ সেদিকে আপনারা ভাববেন বলে আমি মনে করি সরকারের এটা কর্তব্য। সেখানে প্রথমেই যে বিষয়টি আলোচনা রয়েছে যে একটি প্রতিষ্ঠান একটি বেশি মালিক হতে পারবে না, খুবই আজব একটি বিষয়। এটা দুইটা দিকই আছে, ফ্লিপ সাইড। কিন্তু আপনি যদি যে সমস্ত দেশে উন্নত গণমাধ্যম হয়েছে, যে সমস্ত দেশে স্বাধীনতা রয়েছে বলে গণমাধ্যমে বলা হয়, ব্রিটেনে দেখেন এক একটা কোম্পানির 4টা-5টা ফ্র্যাঞ্চাইজ থাকে, আমেরিকাতে দেখেন একইভাবে হয়। তাহলে আপনি কার মডেল এখানে অনুসরণ করছেন? এই মডেলটা কি উত্তর কোরিয়ার মডেল কিনা এটা আমার জানা প্রয়োজন আছে। এটা কি চীনের মডেল কিনা সেটাও আমার জানার প্রয়োজন আছে। যদি চীনের মডেল হয়, উত্তর কোরিয়ার মডেল হয়, তাহলে সে কথা ভিন্ন। সেদিকে যদি বাংলাদেশ যায় তাহলে সেইখানে আরও সেলফ সেন্সরশিপ বাড়বে বলে আমি মনে করি। সাংবাদিকদের হয়রানির ব্যাপারটা কোনো নতুন কিছু না, এবং এইটার জন্য, এই পরিবেশের জন্য সবচাইতে বেশি দরকার এখানে বিভিন্ন দলের, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, তাদের কাছ থেকে একটা সুস্পষ্ট প্রতিজ্ঞা প্রয়োজন আছে যে সাংবাদিকতা করার জন্য যে আপনারা সুযোগ পেলেই গণধোলাই দেন বা বিভিন্নভাবে মারেন। বিশেষ করে আমরা হয়তো ঢাকা শহরের এসি রুমের সাংবাদিকতা করি, যারা প্রত্যন্ত অঞ্চলে সাংবাদিকতা করেন তারা জানেন যে সাংবাদিকতা করা আসলে কতটা জটিল। এবং আমরা জানি যে পরিবেশ নিয়ে রিপোর্ট করার কারণে চট্টগ্রামে লাশ হয়ে ফিরতে হয়েছে এরকম সাংবাদিকের জীবন আছে, এবং তার মা এখনও
দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে বিচারের জন্য। তো সেরকম একটা প্রেক্ষাপট বাংলাদেশে রয়েছে। বাংলাদেশে বিটিভি, বেতার এবং বাসস, আপনি দেখেন যে কমিটিটা হয়েছে, জিল্লুর ভাই ইতিমধ্যে বলেছেন, সেই কমিটিতে যে 5 জন আছে, 5 জনের মধ্যে একজনের সাংবাদিকতার ব্যাকগ্রাউন্ড আছে, শুধু আসিফ নজরুলের। আর কেউ কখনো সাংবাদিকতা করেছেন বলে আমার জানা নেই। এবং একটা কমিটি করা হচ্ছে শুধুমাত্র একটি ব্যুরোক্রেটিক প্রসেসকে লিঙ্গার করার জন্য। আপনি যদি সত্যিকার অর্থে গণমাধ্যমের স্বাধীনতার জন্য ভাবেন, তাহলে আমার ওই মানুষগুলো দেখতে হবে যারা গত 15 থেকে 17 বছর গণমাধ্যমের স্বাধীনতার জন্য চিৎকার করেছে এবং রাস্তায় দাঁড়িয়েছে, তাদেরকে নিয়ে কাজটা করা প্রয়োজন ছিল। সেটা না করে আপনি কেবলমাত্র একটি অলংকারিক কমিটি করা হয়েছে এবং এর মাধ্যমে বিটিভি, বাংলাদেশ বেতার এবং বাসসকে আপনি দেখেন, আমি যদি খুব সমালোচনার জন্য বলি, বাসসের যাদের দায়িত্ব দেওয়া হয়েছে সরকারের আস্থাভাজন মানুষকে সবসময় দেওয়া হয়েছে এবং এখনও ঠিক একইভাবে উনি কখনো সাংবাদিকতা করেছেন কি না সেটা নিয়ে প্রশ্ন তোলা হয়নি। আমাদের এখন প্রয়োজন যে মানুষটি সাংবাদিকতা করেছেন, যার সাংবাদিকতায় তার ক্রেডিবিলিটি আছে, যার সত্যিকার অর্থে ভূমিকা আছে, সেই মানুষটাকে বিডিপির দায়িত্ব দেওয়া, যাতে প্রফেশনাল। আমি এই কথাটা তথ্য উপদেষ্টাকেও বলেছি প্রাইভেট ডিসকাশনে, যে আপনারা যদি কেবলমাত্র চাটুকার তৈরি করেন, তাতে করে শেখ হাসিনা যখন উড়ে গেছে সব চাটুকার পালিয়ে গেছে। যদি আপনি প্রফেশনাল সাংবাদিক তৈরি করেন, তারা থাকবে, তারা মাটি কামড়ে থাকবে এবং সাংবাদিকতা কন্টিনিউ করবে। এখানে গণমাধ্যমের সংস্কারের জন্য যে গণমাধ্যমের লাইসেন্স, নিবন্ধন ও তদারকির কথা বলা হয়েছে 4 নম্বর পয়েন্ট, এই বিষয়টি আমার মনে হয় আমরা পাকিস্তানের যে মডেলটা আছে সেটা যথেষ্ট এখন আধুনিক হয়েছে। ওইখানে পেমরার মতো একটা অ্যারেঞ্জমেন্ট আছে যেখানে প্রাইভেট এবং সরকারের উভয় গ্রুপের একসঙ্গে এসে কিছু কোড অফ কন্ডাক্ট সিলেক্ট করছে এবং বলছে যে পাকিস্তানে কিভাবে তারা সংবাদ মাধ্যমে সংবাদ প্রচার করবে এবং কিভাবে করবে না, তারা নিজেরা সেটা ডিসাইড করে করছে। তারপরেও সেখানে সংকট হয়েছে, সেখানে টুইটার বন্ধ করে দিতে হয়েছে। কিন্তু আমার মনে হয় যে এইটা নিয়ে সিভিল সোসাইটিতে কেবলমাত্র নিজেদের পছন্দ মতো মানুষকে নিয়ে কথা বলার চেয়ে সিভিল সোসাইটিতে নিয়ে এটা নিয়ে আরও বেশি আলোচনার প্রয়োজন রয়েছে। 5 নম্বর যে বিষয়টি রয়েছে, এখানে উদ্দেশ্য প্রণোদিত যে মামলাগুলো হয়েছে, আমি আশা করব সরকারের যে প্রতিনিধি আছেন তারা এখানে এই বিষয়টি নিয়ে কথা বলবেন, অবশ্যই কথা বলবেন। কারণ এইটা আমি আবারও বলছি, ভবিষ্যতে যদি এখানে ইরানের মতো সরকার গঠিত হয়, যেটা হওয়ার সম্ভাবনা আমরা খুব দেখছি, তাহলে সাংবাদিকতার কারণে আমি ভয় পাই যে বাংলাদেশে সাংবাদিকদেরকে হত্যা করে ঝুলায় রাখা হবে, এরকম পরিস্থিতিটাই ক্রিয়েট করবে। সেই রকম ইন্ডিকেশন আমরা সোশ্যাল মিডিয়াতে এখন দেখতে পাই যে ওকে ধুলাই দাও। সেলফ সেন্সরশিপ কোন পর্যায়ে চলে গেছে একটা উদাহরণ দিব, সেটা হচ্ছে আমি অনেকগুলো নিউজ ম্যানেজারদের সাথে কথা বলেছি যে আগে শুধুমাত্র ডিজিএফআই, এনএসআই আমাদেরকে হুমকি দিত, আর এখন সেটা হয়তো সরকার করছে না, তার বদান্যতা দেখাচ্ছে, কারণ এটা দেখাতে গেলে তাদের যে জুলাইয়ের স্পিরিট সেটার সঙ্গে কন্ট্রাডিক্ট করে। কিন্তু একই সঙ্গে তারা সেই কাজটি করছেন বলে অনেকে মনে করেন যে মব সন্ত্রাসের নামে, যে সেই একটা সমকালের সামনে যে মব বসে আছে, প্রথম আলোর সামনে যে এবং ডেইলি স্টারের সামনে যে কোরবানি হচ্ছে বা গরু জবাই দিচ্ছে, শেষ বক্তব্যটা দিচ্ছে যে স্বাধীন সাংবাদিকতার জন্য আমাদের এই নাগরিক সমাজকে এগিয়ে আসতে হবে। যদি নাগরিক সমাজ সত্যিকার অর্থে স্বাধীন সাংবাদিকতা না চায়, তাহলে বাংলাদেশে কোনোভাবেই স্বাধীন সাংবাদিকতা সম্ভব হবে না। সেটার জন্য তাদেরকে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ সবাইকে। মিডিয়া হাউসকে যখন লাইসেন্স দেওয়া হয়, আমরা ওনাকে কি দেখি? উনি যদি ব্যাংক থেকে 400 কোটি টাকা লুট করে নিয়ে উনি 4টা মিডিয়া হাউস খুলে ফেললেন, আর তাকেই আমরা লাইসেন্স দেব? যখন মিডিয়া হাউসটি যদি 1টি হোক, 4টা হোক, 5টা হোক, আপনারা দিতে পারেন, এটা আমি বলতে পারবো না, এটা সংস্কারের মধ্যে পড়বে, সংস্কারের মধ্যে আমি বলছি না। কিন্তু এই মিডিয়া হাউসগুলো কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে বলেন? কিভাবে, কে করেছে? আজকে আমার 20 বছরের একজন এডিটর, যিনি কিনা অবজারভারের এডিটর ছিলেন বা ইত্তেফাকের এডিটর ছিলেন, উনি কি কোনো সময় লাইসেন্স চেয়েছেন? উনি তো চান নাই, উনার ওই এক্সপিরিয়েন্সটা আছে। তাহলে মিডিয়া হাউসকে যদি লাইসেন্স দিতেই হয়, তাহলে দেখতে হবে ওই পত্রিকা বা ওই প্রতিষ্ঠানের এডিটরকে, এবং এডিটরকে সাথে ওই এডিটর হ্যাজ টু বি পার্মানেন্ট, যে 2 দিন পরেই যে মালিক ওনাকে ছাঁটাই করে ফেলবে সেটা সম্ভব না, সেটা করতে পারবে না। সো এরকম একটা লাইসেন্স দিতে গেলে এক্সপিরিয়েন্সের দরকার। একটা ছোট যে কোনো মিডিয়া প্রতিষ্ঠান চট করে কিন্তু দাঁড়াতে পারে না, এটা এক্সপিরিয়েন্স লাগে, আস্তে আস্তে শিখতে হয়, আসতে হয়, জানতে হয়, তখন একটা জায়গায় একটা প্রতিষ্ঠান দাঁড়ায়। একসাথে 400 কোটি নিয়ে 10টা মিডিয়া হাউস আমি খুলে ফেললাম,
টু প্রোটেক্ট মাই বিজনেস, টু প্রোটেক্ট মাই ইমেজেস, এটা তো সাংবাদিকতা না, এটা তো সাংবাদিকতা না। তারপরে ওই সমস্ত মিডিয়া হাউস, যারা নাম করা মিডিয়া হাউস, সেখানে অনেক ট্যালেন্টেড সাংবাদিকরা চাকরি করেন, কিন্তু আমি দেখেছি তারা ঠিকমতো তারা রিমিউনারেশন পায় না, তারা ঠিকমতো প্রোটেকশন পায় না, এবং পলিটিক্যালি যখন কোনো সময় কাউকে একটা রিপোর্ট হয়ে যায় তখন তাদেরকে ম্যালাইন করার জন্য তাদেরকে চট করে চাকরি থেকে বাদ দিয়ে দেয়। তো ওইটাই হলো কথা, যে লাইসেন্সটা কিভাবে হবে এবং ওই মিডিয়া হাউসটা কিভাবে পরিচালিত হবে। একজন প্রশিক্ষণ যিনি এডিটর আজকে 30 বছর থেকে 40 বছর থেকে বা 20 বছর থেকে, উনি বলতে পারবে এই সাংবাদিকের ব্যথাটা কি আছে, ও কি রিপোর্টিং করেছে। হ্যাঁ, আমাদের রিপোর্টিংয়ের মধ্যে আবার আমাদের কিছু ভুলও আছে, যেমন আমি বলবো এখানে, যেমন একটা থাকে আমাদের, যেমন অ্যাকুরেসি হতে হবে, অবজেক্টিভটা কি, এবং আমাদের ট্রুথ থাকতে হবে, এটার মধ্যে সত্য থাকতে হবে। আমরা অনেক সময় আমরা অনেক বড়, রিসেন্টলি যেমন একটা রয়টারের একটা রিপোর্ট আমরা দেখেছি, চিটাগংয়ে যে একটা উকিলকে মারা হলো, সেই রিপোর্টিং ওয়াজ সাচ এ ট্রুথ, মানে ট্রুথের কোনো অংশ ছিল না, সত্যের, মানে জিনিসটাকে উল্টা করা হয়েছে। এখন এটার দায়িত্ব কে নেবে? এই যে রয়টারের মতো নাম করা একটা রিপোর্ট হলো, সেই রিপোর্টে যখন দেখা গেল যে রিপোর্টটা অন্য রকমের, আই ওয়াজ সারপ্রাইজ টু সি দ্যাট রিপোর্ট, যে একটা রয়টার কিভাবে এরকম একটা রিপোর্ট প্রিন্ট করে। তো ওগুলা দেখতে হবে, আমাদের প্রফেশনালিজমও থাকতে হবে, খালি আমাদের যে আইন প্রোটেকশন হবে। হ্যাঁ, আমরা যখন কাজ করব ডেফিনেটলি আমাদেরকে প্রোটেকশন দিতে হবে, কিন্তু আমাদের যে কি বলে, আমাদের চ্যালেঞ্জেসের মধ্যে যেরকম যেগুলো আছে, যেমন রিস্ক ফ্যাক্টরসগুলো, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এগুলো সব কিছু ফেস করে আমরা যাই, কিন্তু আমরা একুরেসিটা তো আনতে হবে, অথেন্টিকেটেড নিউজ আনতে হবে, তারপরে এক্স্যাক্ট হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য সিচুয়েশন, দেন উই ক্যান পোর্ট্রেট এ প্রপার নিউজ। আর নিউজের মধ্যে তো অনেক রকম থাকে। নিউজ যে একটা পত্রিকা খুলে যে আমি চট করে বলে ফেললাম, আমি একটা গল্প লিখলাম, আমি সাংবাদিক হয়ে গেলাম, ইটস নট। অনেক দিন সময় লাগে একটা, যদি সত্যি সাংবাদিক হতে হয়, নিউজ রিপোর্টিং করতে হয়, তাকে অনেক ভুল ভ্রান্তি পের হয়ে কিন্তু 15 বছর পরে সে বলতে পারে ইয়েস মেবি আমি অ্যাট দ্য মোমেন্ট হয়তো রিপোর্ট করতে পারবো। আমরা এখন পর্যন্ত কোনো রিপোর্ট আমরা অ্যাকসেপ্ট করি না এখন পর্যন্ত যে রিপোর্টটা অথেন্টিকেটেড না। তো অথেন্টিকেশন লাগে, এগুলো অথেন্টিকেটেড ছাড়া যদি আমি আমার মনের মাধুরী দিয়ে একটা রিপোর্ট করলাম, সেই রিপোর্ট হয় না। আচ্ছা, এখানে আবার আপনারা বলছেন সাংবাদিকদের নিপীড়ন। হ্যাঁ, সাংবাদিকদের তো নিপীড়ন আমরা গত 16 বছরে দেখেছি। সেই 16 বছরে যেই আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে যাকে যখন ইচ্ছা তখন ধরে নিয়ে গেছে, সেইটা থেকে যে আমাদের সেলফ সেন্সরশিপটা যে চলে আসছে আজকে 16 বছর থেকে, উই আর নট প্র্যাকটিসিং জার্নালিজম, রাদার উই আর প্র্যাকটিসিং সেলফ সেন্সরশিপটা। আমরা ওইটাই প্র্যাকটিস করছি গত 16 বছর থেকে। এখন ওখান থেকে আমাদেরকেও বের হয়ে এসে প্রপার রিপোর্টিংয়ে আসতে হবে, যে আমার সেলফ সেন্স। হ্যাঁ, এইটা থেকে এই সরকারের কাছে আমাদের চাওয়া থাকবে যে আমাদের সেফটিটা তো দিতে হবে আমরা যখন রিপোর্টিংটা করবো প্রপারলি। আমরা যদি ওই ভয় কীভাবে দূর করব, ভয় দূর করারও তো একটা আছে, চ্যালেঞ্জেস হবে। তারপরে এই যে উনি একটু আগে বললেন যে মব জাস্টিস যেটা হয়, এটা কিভাবে এখন আমরা রোধ করবো? আমরা তো বেশিরভাগই দেখেছি এগুলাতে তো পলিটিক্যাল অ্যাক্টিভিস্টরা জড়িত। তো এখন এটা তো এই সরকারের উপরে পড়বে না ওই পলিটিক্যাল পার্টির অ্যাফিলিয়েটেড যারা দল, সেই দলের উপরে পড়বে, ওটা তো দেখতে হবে। এটা হলো আরেকটা। আর আরেকটা যেটা আছে যে সংস্কার কমিশনের যে সব ইয়েগুলাকে একত্রিত করাটা, এটা একত্রিত করতে পারেন, আলাদাও রাখতে পারেন, সেটা হলো যার যার ব্যাপার, কিন্তু এটার মধ্যে প্রপার এডিটর লাগবে যিনি কিনা সাংবাদিকতা বুঝেন, এবং যিনি কিনা রিপোর্টটা হয়েছে কিনা সেটা উনি বুঝেন, এবং ওইটা প্রপার প্রেজেন্টেশনটা লাগে। আমাদের সাংবাদিকতার মধ্যে অনেক রকমের ক্যাটাগরি আছে, নিউজ রিপোর্টিং, এন্টারটেইনমেন্ট, তারপর ফ্যাশনে, তারপরে এনভায়রনমেন্টে। তো নিউজ রিপোর্টিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউজ রিপোর্টিংটা শিখতেও তো অনেক বছর লাগে। তো নিউজ রিপোর্টিংটা আমরা কীভাবে করবো, কীভাবে, আমাদের দেশে কোনো ইনস্টিটিউশন নাই যেখান থেকে আমরা আমাদের সাংবাদিকদেরকে ট্রেনিং দিতে পারি। তো ট্রেনিংয়ের ইনস্টিটিউশন ওইটা একটা দরকার। আর আরেকটা হলো যেমন আওয়ামী লীগের পতনের পরে যে সাংবাদিকের প্রতি যে রাজনৈতিক এই মামলাগুলো কারা করেছেন, এই মামলাগুলো তো করেছেন পলিটিক্যালি মোটিভেটেড পিপল, যারা কিনা তারা করেছেন মার্ডার কেসটা। এখন এটা তো এখন মার্ডার কেসটা সরকার নেওয়ার নাকি না যিনি করেছেন ওনার বাদীর দায়িত্ব। এখন বাদীটা কারা, বাদী কি সরকার না বাদী কি কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েটেড পিপল? ওইটা দেখেন, ওইটা দেখে আপনারা বিচার করেন যে ওনাদের। হ্যাঁ, তবে সাংবাদিকরা তো মার্ডারে যায় নাই, সাংবাদিকরা হয়তো দল কানা ছিল,
সাংবাদিকরা তখন তারা নিজের স্বার্থের জন্য অনেক কিছু তারা ওভাররাইড করেছে। যেমন আমাদের এটা লজ্জার ব্যাপার আজকে বলতে হয়, এতদিন পরে আমরা সাগর রুনির কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু তাদের বিচারটা কিন্তু করতে পারি নাই, নিতে পারি নাই কোনো সরকারের কাছ থেকে। ইভেন এই যে নতুন সরকার আসছে, আমরা কি কোনো প্রোগ্রেস হয়েছে সাগর রুনির রেজাল্টটা আমরা পাই নাই। সো এগুলো এখন এটা অনেক বড় বিরাট একটা ব্যাপার। এখনও যদি মোটা থেকে রাজনীতি বাণিজ্যিক, হ্যাঁ এখন নতুন দল আসলে ওনারা আমাদের সাথে কি করবে, আমরা তো আমাদের প্রোটেকশন চাই, ডেফিনেটলি উই ওয়ান্ট আওয়ার প্রোটেকশন। তখন সেই প্রোটেকশনটা কীভাবে নিব? যেমন ইভেন ক্রিমিনালস হ্যাভ দেয়ার ওন প্রোটেক্টিভ মেজার্স, যে আজকে তুমি এই কাজ করলে হ্যাঁ তুমি বেইল পাবা, এটা করলে বেইল পাবা না। কিন্তু আমাদের কিন্তু ওরকম কোনো প্রোটেক্টেড আইনস নাই যে সাংবাদিকরা যদি একুরেটলি প্রপারলি যদি রিপোর্টিং করে এবং সেটার পরে যাতে গভর্নমেন্ট হ্যাজ টু প্রোটেক্ট the organized it has to protect their own journalists, এবং এদেরকে প্রপার রিমিনারেশন দিয়ে প্রপারলি যদি এদেরকে কি বলবো ফ্লারিশ করা যায়, তাহলে মনে করি আমাদের জার্নালিস্টদের হয়তো ভবিষ্যৎ আছে। আদারওয়াইজ আমাদের এই মারামারি কাটাকাটির মধ্যেই থাকতে হবে। আমি মনে করি না আমাদের থেকে ভালো কোনো রিপোর্টিং আমরা আশা করি না।